আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটা একটি মাস্টারপিস মালায়ালাম থ্রিলার মুভি। হ্যাঁ, এটি মালায়ালাম থ্রিলার মুভি। মুভির প্রতিটা দৃশ্যে আপনি বলতে বাধ্য হবেন মাস্টারপিস মুভির বাপ এটা। এই জঙ্গল থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। জঙ্গলের মাটিতে মানুষের রক্ত গড়িয়ে পড়তেই জঙ্গলের পরিবেশ ভয়ঙ্কর হয়ে যায়। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বাতাসে বিকট শব্দ ভেসে আসতে শুরু করে। আমি কথা দিচ্ছি এরকম লেভেলের ফ্যান্টাসি থ্রিলার আপনি আগে কখনো দেখেননি। আর এই মুভির সাসপেন্স অনেকটা বিতর্ক সৃষ্টি করেছে, তাই সাসপেন্সগুলো আপনাদের বোঝানোর জন্য অতি সহজভাবে আমি তুলে ধরেছি। তাই আজ আমি স্পেশাল সিনগুলো দেখিয়ে মুভিটি শুরু করছি। सर, ये हमें कंफ्यूज कर रहा है। तो आखिर ये सब चल क्या रहा है वहाँ पर? जो घटना मुझे आपको और यहाँ हर किसी को लेकर के आई है ना, वो दोबारा नहीं होनी चाहिए। মুভির শুরুতেই আমরা দেখি রাতের বেলা ভয়ঙ্কর জঙ্গলের রাস্তা ধরে পর্তুগাল এই মহিলাটা তার কিছু লোক নিয়ে হেঁটে কোথাও যাচ্ছিল। লোকগুলোর কাঁধে এমনভাবে মোড়ানো এক স্বামী স্ত্রীর লাশ ছিল। হঠাৎ সেই মহিলাটা তার লোকদের থামিয়ে তার হাতের ইশারায় লাশ দুটো নামাতে বলে। তো লোকগুলো মহিলাটার কথা অনুযায়ী লাশ দুটো নামানোর পর মৃত মহিলাটার মুখের উপর সেই মহিলাটা কেন জানি থুতু ফেলতে থাকে। তো লোকগুলোর মধ্য থেকে এই লোকটা তখন ভয়ে ভয়ে বলে, ম্যাডাম, জায়গাটার পরিবেশ আমার কাছে সুবিধার মনে হচ্ছে না, চলুন আমরা এখনই এখান থেকে চলে যাই। এরপর মহিলাটার নির্দেশে লোকগুলো মৃত মহিলাটার লাশটা সেখানকার একটা ডোবায় ফেলে দেওয়ার পর সেই মহিলাটা লোকগুলোকে নিয়ে সেই ছেলেটার লাশের কাছে আসে। কিন্তু সেখানে এসে দেখে লাশটা সেখানে নেই। ছেলেটার নাম ছিল জেমস। হয়তোবা জেমস তখনও বেঁচে ছিল, তাই সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়েছে। মহিলাটা তখন রাগান্বিতভাবে সকলকে জেমসকে খুঁজতে বললে লোকগুলো জেমসকে খুঁজতে শুরু করে। আমরা জেমসকে দেখতে পাই যে কিনা মহিলাটার থেকে পালানোর চেষ্টা করছিল। হঠাৎ মহিলাটা জেমসের সামনে চলে আসে। সে ঠান্ডা স্বরে জেমসকে বলে, জেমস, আমার কাছে আসো, আমাকে কিস করো, যেমনটা প্রথম দেখাতে আমার সাথে করেছিলে। জেমস তখন ভয়ে ভয়ে মহিলাটার সামনে আসে এবং তুম করে মহিলাটার পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয় এবং তখনই সে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। সিন কাট হয়। সকালবেলা আমরা সেই জঙ্গলের ভেতরে এই লোকটাকে দেখতে পাই। এর নাম পিটার, যে কিনা জঙ্গলের ভেতরের রাস্তা হারিয়ে কাউকে খুঁজছিল। এরপর সেই জঙ্গলের ইয়ার একটা জায়গায় এই লোকটাকে দেখানো হয়। এই লোকটা কিনা অদ্ভুতভাবে গাছগুলো পাথর দিয়ে আঁচড় কেটে এরকম চিহ্ন আঁকছিল। কিন্তু কেন? সিন সেই জঙ্গলেরই ভেতরের আর একটা জায়গায় আসে, যেখানে কিনা এই মেয়েটা তার বন্ধু বান্ধবীদের নিয়ে শিকার করতে এসেছিল। কিন্তু মেয়েটার অসাবধানতায় পায়ের তলার ডাল ভেঙে শব্দ হওয়ায় শিকার সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে মেয়েটা শিকারটাকে হাতের কাছে পেয়েও শিকার করতে পারে না। মেয়েটার বন্ধু বান্ধবীরা তখন মেয়েটার উপর রাগারাগি করতে থাকে। সিন সেই জঙ্গলেরই ভেতরের আর একটা জায়গায় আসলে আমরা দেখি একজন পুলিশ অফিসার এখানকার চোরাবালিতে পড়ে গিয়েছিল এবং অনেক কষ্টে সে উপরে ওঠার চেষ্টা করতেছে। অফিসারটা সেই মেয়েটার শিকারের দিক দিয়ে তখন হেঁটে যেতে থাকলে মেয়েটা সেই শিকারটা মনে করে অফিসারটার উপর দুম করে গুলি করে বসে। মেয়েটা ও মেয়েটার বন্ধু বান্ধবীরা পুলিশ অফিসারটার নিথর বডি দেখে অবাক হয়ে যায়। কিন্তু তখনই অফিসারটার পেট থেকে রক্ত মাটিতে গড়িয়ে পড়তেই জঙ্গলের পরিবেশ সাথে সাথে পুরো পাল্টে যায়। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বাতাসে বিকট শব্দ ভেসে আসতে থাকে। সকলেই সেই শব্দ শুনে অস্বস্তিতে ফেটে পড়ছিল। সকলেই বিকট ভয়ঙ্কর সেই শব্দটা না শোনার জন্য কান ধরেছিল, বাট শব্দটা যেন তাদের পুরো অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। সিন কাট হয়ে পরিবেশ স্বাভাবিক হলে আমরা শুধুমাত্র সেই জঙ্গলের ভেতরে পিটারকে দেখতে পাই, যে কিনা জঙ্গলের পরিবেশ স্বাভাবিক পেয়ে তখনই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। কিন্তু সেখানকার রাস্তায় আসতেই তুম করে তাকে কোনো গাড়ি চাপা দিয়ে দেয়। আর সিন কাট হয়ে আনন্দ নামের এই ছেলেটার কাছে আসে। আনন্দ তার 9 মাসের প্রেগনেন্ট স্ত্রী নিতুকে চেক আপ করানোর জন্য হাসপাতালে এসেছে। তো নিতুকে চেক আপ করার পর ডক্টর বলে নিতু একদম ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই ওর ডেলিভারি হবে। 2-1 দিনের কথা শুনতেই আনন্দ একটু টেনশনে পড়ে যায়, কারণ কালকেই তাকে ভেল্লুর কারো নামের একটা গ্রামের থানায় জয়েন করতে যেতে হবে। আসলে সে পুলিশের একজন সাব ইন্সপেক্টর। তার একটা ভুলের কারণে তাকে সরকার থেকে সেই গ্রামে ট্রান্সফার করা হয়েছে, তাই কালকেই সেখানে গিয়ে তাকে জয়েন করতে হবে। নিতু তখন সান্ত্বনা দেওয়ার জন্য বলে সে একা এখানকার সবকিছু সামলে নিতে পারবে। তো পরের দিন সে সেই গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাস হেল্পার তাকে জঙ্গলের একটা রাস্তায় নামিয়ে দিয়ে বলে এই টোটোতে উঠলে সে কয়েক মিনিটের মধ্যেই তার গন্তব্যে পৌঁছে যাবে। তো আনাদ গাড়িতে ওঠার সময় তার বাসা থেকে কল করে একজন লোক জানায় নিতুর লেবার পেন ওঠায় তাকে হাসপাতালে নিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই নিতুর ডেলিভারি হবে। আনন্দের তখন ফিরে যেতে মন চাইলেও সে চাকরি বাঁচানোর জন্য সেই টোটোতে ওঠে। কিছুটা সময় পর হাসপাতাল থেকে আনন্দকে ফোন করে জানানো হয় তার মেয়ে হয়েছে এবং তার ওয়াইফ নিতু একদম সুস্থ রয়েছে।
এই কথা শুনে আনাদ একদিকে যেমন খুশি হয়, সেই সাথে তাদেরকে দেখার জন্য তার মনটাও খারাপ হয়ে যায়। তো আনাদ গন্তব্যের দিকে যেতে থাকলে হঠাৎ ড্রাইভারের অসাবধানতায় একটা লোকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। তাড়াহুড়ো করে আনাদ নিচে আসলে দেখে লোকটার অবস্থা খুব গুরুতর। এই লোকটাকে চিনতে পেরেছেন, যে জঙ্গলের ভেতরে কাউকে খোঁজাখুঁজি করছিল এবং জঙ্গল থেকে বের হবার চেষ্টা করছিল। তো লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য লোকটাকে গাড়িতে তোলে আনাদ। সে লোকটার কোমরে একটা অকিটকি দেখতে পায়, যেটা কিনা পুলিশেরা ৮০-র দশকে ব্যবহার করত। অকিটকিটা দেখে সে কিছু একটা ভেবে সেটা তার কাছে রেখে দেয়। এরপর লোকটাকে সেখানকার হাসপাতালে ভর্তি করে থানায় এসে জয়েন করতে অশোক। সেখানে তার সিনিয়র ইন্সপেক্টর এসআই অশোকনের সাথে পরিচয় হয়। তো এমন সময় রশিদ নামের একজন কনস্টেবল জঙ্গল থেকে ফোন করে বলে, স্যার কিছুক্ষণ আগে জঙ্গলে অনেক ছেলে মেয়ে শিকার করতে এসেছিল। রেজিস্টার তাদেরকে দেখে ফেলায় ওদের সাথে ঝামেলা শুরু করেছে। তাই স্যার আপনি যদি এখানে না আসেন তাহলে রেজিস্টার এখানে অনেক বড় ঝামেলা ক্রিয়েট করে ফেলবে। অশোকান জানায় সে এখনই আসছে। তো রশিদ ছেলেগুলোর কাছে এসে ছেলেগুলোকে বোঝাতে থাকে তারা যেন কোনো ঝামেলা না করে এখান থেকে ভালোই ভালোই চলে যায়। একজন ছেলে তখন রেজিকে দেখিয়ে বলে, স্যার সেটা যদি উনি আমাদের ভালোভাবে বলতেন তাহলে হয়তো এতক্ষণ আমরা এখান থেকে চলে যেতাম। আমরা কোন বংশের ছেলে সেটা হয়তো উনি জানেন না। এটা শুনতে ইন্সপেক্টর রেজি তখন রেগে গিয়ে ছেলেটাকে থাপ্পড় মেরে বসে এবং তাদের সাথে থাকা সকলকেই এক এক করে ধুলাই করতে শুরু করে। তো ধুলাই করতে করতে রেজি এমন কিছু একটা দেখে যেটাতে সে অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর অশোকান আনাদকে নিয়ে সেই স্পটে এসে পৌঁছায়। রেজি আসলে এই লোকটার লাশ দেখতে পেয়ে অবাক হয়ে গিয়েছিল। তো রেজি ইন্সপেক্টর অশোকানকে বলে, স্যার এই লাশের ব্যাপারে তদন্ত করে জানতে পেরেছি লাশটা পেরুমলা থানার একজন কনস্টেবলের। অশোকান পেরুমলা থানার এসআইকে কল করলে এসআই এর নাম্বার তখন বন্ধ দেখায়। ইন্সপেক্টর অশোকান আনাদ আর রেজিকে নিয়ে আবার থানার দিকে ফিরে আসতে থাকে। সিন কাট হয়ে গহীন জঙ্গলের ভেতরে এই লোকটাকে দেখানো হয়। লোকটা সাহায্যের জন্য চিল্লাচ্ছিল। লোকটার নাম স্টিফেন জর্জ। স্টিফেন জর্জ কে এবং সে এখানে কিভাবে আসলো আর তার অবস্থা এমন কেন হলো সেটা পরে জানতে পারবেন। তো স্টিফেন পিটার ও মথুবেল নামের দুটো লোককে ডাকছিল যাতে তারা এসে তাকে সাহায্য করতে পারে, বাট কেউ তাকে সাহায্য করার জন্য সেখানে আসে না। সিন আনন্দের কাছে আসলে দেখি আনন্দ গাড়িতে করে থানায় যাচ্ছে। তো ঠিক এমন সময় আমরা দেখি স্টিফেন সাহায্যের জন্য পিটারের রকিটকিতে কল করেছে। যেহেতু পিটারের অ্যাক্সিডেন্ট হওয়ার পর আনন্দ পিটারের রকিটকিটা নিয়ে অশোকানকে দিয়েছিল, তাই স্টিফেনের করুণ আওয়াজ সেই অকিটকিতে এখন অশোকান শুনতে পাচ্ছে। অশোকান লোকটাকে বলে, কে আপনি? স্টিফেন তখন জানায়, জঙ্গলের তার টিম নিয়ে কিছু আসামিদের ধরতে এসেছিল সে, বাট তার টিমের একজনকেও সে খুঁজে পাচ্ছে না এবং তাদের কারোর সাথেই সে কন্ট্যাক্ট করতে পারছে না। এমনকি তার পায়ের অবস্থা এখন বর্তমানে খুব গুরুতর। কিছুক্ষণের মধ্যে যদি কেউ তাকে সাহায্য করতে না আসে তাহলে সে মারা যাবে। এই বলে স্টিফেন কাঁদতে থাকলে আনন্দের তখন দয়া হয়। সে অশোকানকে বলে, স্যার আমাদের ওনাকে সাহায্য করা উচিত। হয়তো উনি তার টিম নিয়ে জঙ্গলে কোনো অপারেশনের জন্য এসেছিলেন। রেজি তখন রেগে গিয়ে বলে, আমি শুনেছি ওই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর। আপনারা চাইলে যান, আমি যেতে পারবো না। অশোকান তখন ভাবনায় পড়ে গেলে সিন ফ্ল্যাশব্যাকে চাই এটা দেখানোর জন্য যে স্টিফেন নামের অফিসারটা কিভাবে জঙ্গলে এমনভাবে ফেসে আছে। স্টিফেন তার টিম নিয়ে কিছু দাগি আসামিদের নিয়ে কোথাও যাচ্ছিল। গাড়ির মধ্যে এই অফিসারটা ঘুমিয়ে পড়ার সুযোগ বুঝে এই আসামিটা তার বন্দুক নিয়ে অফিসারটাকে গুলি করে। স্টিফেন তখন সাথে সাথে তাদের দিকে বন্দুক তাক করলে ছেলেটা স্টিফেনকে বলে, আমাদেরকে যেতে দে, নাহলে একে আরেকটা গুলি করে একদম শেষ করে দিব। স্টিফেন তখন আর কোনো উপায় না পেয়ে সেই দাগি দুর্ধর্ষ 4 আসামিকে সেখানে নামিয়ে দিতে বাধ্য হয়। আসামিগুলো গাড়ি থেকে বের হয়ে সাথে সাথে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। এই দাগি 4 আসামিকে ধরার জন্য উপর থেকে অনেক প্রেসার ছিল, কিন্তু শেষমেশ তাদেরকে ধরে ফেলার পরেও এভাবে তাদেরকে ছাড়তে হচ্ছে। স্টিফেন তার টিম নিয়ে জঙ্গলের ভেতরে আসে তাদেরকে ধরার জন্য। তো স্টিফেনের নির্দেশ অনুযায়ী এই 4 জন অফিসার জঙ্গলের ভেতরে ছড়িয়ে গিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে। হঠাৎ এই অফিসারটার উপর আসামির একজন হামলা করে বসে। আসামিটা গাছের লতা দিয়ে অফিসারটার গলা চেপে ধরে হত্যা করার জন্য। সিন একটু পর এই অফিসারটার কাছে আসলে দেখি অফিসারটা উপরে তাকিয়ে দেখে তাদের ভিতরের একজনকে এইভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে আসামিগুলো। ওদিকে সিন স্টিফেনের কাছে আসলে দেখি স্টিফেন মথুবেলের সাথে একটা পুরনো মন্দিরের সামনে এসে পৌঁছিয়েছে। মন্দিরের সামনে একটা কাকের মূর্তি খোদাই করা ছিল। মথুবেল স্টিফেনকে বলে, স্যার এই জায়গাটা আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে না, চলুন আমরা বাড়ি ফিরে যাই। স্টিফেন বলে, দেখো মথুবেল, ওই 4 জন অনেক বড় দাগি আসামি। যদি আমরা ওদেরকে অ্যারেস্ট না করে এখানে যেতে দিই তাহলে উপর থেকে আমাদের উপর অনেক প্রেশার আসবে। তাই ওদেরকে খোঁজা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। মথুবেল আর স্টিফেন তারাও আলাদা হয়ে খুঁজতে শুরু করে। হঠাৎ মথুবেল চিল্লাতে থাকে। সে স্টিফেনকে বলে, স্যার প্লিজ আমাকে এদের হাত থেকে বাঁচিয়ে নিন।
স্টিফেন মুথুবেলের আওয়াজ লক্ষ্য করে সেখানে আসলে দেখে দাগি আসামিদের মধ্যে দুজন মুথুবেলকে মেরে ফেলার চেষ্টা করতেছে। স্টিফেন তখন তাদের দিকে বন্দুক তাক করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। স্টিফেন তখন দুম করে একটা বুকে শুট করে বসে। জঙ্গলের মাটিতে আসামিটার রক্ত পড়তেই জঙ্গলের পরিবেশ পুরো পাল্টে যায়। চারিদিকে অন্ধকার নেমে আসে, বাতাসে বিকট শব্দ ভেসে আসতে শুরু করে, এতটাই বিকট যেটাতে তাদের কান ফেটে পড়ছিল। সবাই কান ধরে দেখতে থাকে যে কোথা থেকে এরকম জঘন্য বিকট শব্দ ভেসে আসতেছে। সিন কাট হয়ে জঙ্গলের পরিবেশ শান্ত হলে শুধুমাত্র আমরা স্টিফেনকে দেখতে পাই, আর বাকি লোকগুলো সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। স্টিফেন মুথুবেলকে খুঁজতে থাকলে সিন ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে আসে। আমরা দেখি অশোকান, আনন্দ ও রেজিকে নিয়ে সেই জঙ্গলে এসেছে অকিটকিতে সাহায্য চাওয়া সেই লোকটাকে বাঁচানোর জন্য। অশোকান লোকটার থেকে জানতে চাই, তুমি কোথায় আছো? স্টিফেন তখন বলে, এই জঙ্গলের সব থেকে বড় গাছটার নিচে আছি আমি। স্টিফেনের বর্ণনা অনুযায়ী তারা সকলেই জঙ্গলের ভেতরের একটা পুরনো মন্দিরের সামনে এসে পৌঁছায়। কাকের মূর্তিটা দেখার পর রেজির কেন জানি অনেকটা আজব লাগে। অশোকান তখন স্টিফেনের থেকে জেনে নেয় যে সে কোন থানায় ডিউটিরত ছিল। এরপর অশোকান সেই থানার এসআই এর কাছে কল করে বলে, স্যার আমি ভেল্লুরকারু স্টেশনের ইন্সপেক্টর অশোকান বলছি। আজ সকালে আপনার ডিপার্টমেন্টের একজনের থেকে ইনফরমেশন পেয়ে জঙ্গল এসেছি। আপনার ডিপার্টমেন্টের একজন সদস্য নাকি এখানে ফেসে আছে। অফিসারটা তখন জানতে চাই, আপনারা কোন এরিয়ায় আছেন একটু বলতে পারবেন? অশোকান তখন বলে, কোন এরিয়া সেটা তো বলতে পারছি না, কিন্তু জঙ্গলের ভেতরের একটা মন্দিরের সামনে আছি আমরা, আর সেখানে একটা কাকের স্ট্যাচুও দাঁড় করানো রয়েছে। এটা শুনতেই অফিসারটা কেন জানি ভয় পেয়ে বলে, স্যার আপনাদের মাথার ঠিক আছে তো? ওখানে আমাদের কোনো লোক যায়নি। সবার আগে আপনারা ওখান থেকে পালিয়ে যান, ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর স্যার। এই বলে অফিসারটা কলটা কেটে দেয়। ঠিক সেই মুহূর্তে আবার অকিটকিটাই স্টিফেন কল করে। রেজি বলে, স্যার আমার কথা শুনুন, এই জায়গাটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না, চলুন আমরা এখন এখান থেকে ফিরে যাই। কিন্তু স্টিফেন আর্তনাদ করতে করতে বলে, স্যার প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। রেজি তখন লোকটার থেকে জানতে চাই, আপনি কি সত্যিই পেরুমালা স্টেশনে কর্মরত আছেন? স্টিফেন তখন বলে, হ্যাঁ স্যার আমি সত্যি বলছি। রেজি বলে, আমরা একটু আগে সেখানকার এসআইকে কল করেছিলাম, কিন্তু ওনারা বলতেছে আপনার নামের কাউকে নাকি ওনারা চেনেন না। স্টিফেন তখন বলে, স্যার এই পরিস্থিতিতে আমি মিথ্যা কেন বলবো, প্লিজ স্যার আমাকে বাঁচিয়ে নিন। আনন্দ তখন স্টিফেনের আর্তনাদ শুনে অশোকানকে রিকোয়েস্ট করে বলে, স্যার আপনি আরেকবার ওনাকে কল করে ভালো করে শোনার চেষ্টা করুন। অশোকান পুনরায় পেরুমালা স্টেশনের এসআইকে কল করে প্রথম থেকে সকল কিছু খুলে বলে। অশোকান এসআইকে বলে, স্যার আজ সকালে জঙ্গলের রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভিকটিমের বডি থেকে পার্স ঘেটে আমরা জানতে পেরেছি লোকটার নাম পিটার, সাথে আপনাদের পুলিশ স্টেশনের একজন অফিসার। আমরা ওনাকে এখানকার হাসপাতালে ভর্তি করেছি। আর কিছুক্ষণ পরেই পিটার নামে সেই লোকটার অকিটকিটাই স্টিফেন নামের একজন লোক আমাদেরকে কল করে এবং জানায় জঙ্গলের ভিতরে আহত অবস্থায় সে ফেসে আছে। বেরমালা থানার এসআই তখন বলে, আমাদের এখানে স্টিফেন আর পিটার নামের কোনো অফিসারই নেই, আপনারা কোথাও ভুল করছেন। আনন্দ অকিটকিটা হাতে নিয়ে অফিসারটাকে বলে, স্যার উনি আমাদের সাথে এখন লাইনে আছে, আপনি প্লিজ ওনার সাথে একটু কথা বলুন। এই বলে স্টিফেনকে তার থানার এসআইয়ের সাথে কথা বলতে বললে স্টিফেন বলে, মুথুবেল তোমরা সব কোথায় হারিয়ে গেলে? আমি রক্তাক্ত অবস্থায় এখনো জঙ্গলে আছি, প্লিজ তোমরা আমাকে বাঁচিয়ে নিয়ে যাও। এসআই তখন বিশালভাবে অবাক হয়ে আনন্দের বলে, ওনার নামটা কি বললেন যেন? স্টিফেন জর্জ তাই না? তোমরা একটা কাজ করো, মুথুবেলের পুরো নামটা জিজ্ঞাসা করো। আনন্দ স্টিফেনকে মুথুবেলের পুরো নামটা বলতে বললে স্টিফেন বলে, মুথুবেল মারিয়াপ্পাম। নামটা শুনতে এসআই এবার পুরো শক খেয়ে যায়। এসআই অশোকানকে বলে, আমাদের এখানে একসময় একটা এসআই ছিল যার নাম ছিল স্টিফেন, কিন্তু স্টিফেন 30 বছর আগেই মারা গেছে। 30 বছর আগে স্টিফেন আর ওর টিম আপনারা এখন যে জঙ্গলে আছেন ওই জঙ্গলে গায়েব হয়ে গিয়েছিল। ওই দিন তারিখটা ছিল 1994 সালের 20শে মে। পিটার, মুথুবেল, মনোস্বামী, সেলভাম 4 জন গায়েব হয়ে গিয়েছিল। সত্যি বলতে ওদের জীবিত থাকার কোনো চান্সই নেই, মনে আছে? যাদেরকে আমরা দাগি আসামিদের ধরার জন্য জঙ্গলে ঢুকতে দেখেছিলাম। তো এই কথা শোনার পর আনন্দের পুরো কলিজা শুকিয়ে যায়। রেজি অশোকানকে বলে, স্যার আমি আর এখানে 1 মিনিটও থাকতে পারবো না। এই বলে সে রেগে মেগে থানার দিকে ফিরে যেতে থাকে। লাইনে থাকা লোকটা তখনও কান্না করতে করতে বলে, স্যার আপনারা আমাকে বাঁচিয়ে নিন। হঠাৎ আনন্দ আর অশোকান সেই গাছটা দেখতে পায়। লোকটা অকিটকিতে তখনও কথা বলছিল। লোকটা বলে, স্যার এখানে আমি একটা অফিসারের লাশ দেখতে পেয়েছি। লোকটা আমাদের ডিপার্টমেন্টের নয়, কেরালা পুলিশের। নাম টাইটেলে এমজি অশোকান লেখা আছে। আনন্দ দেখতে পায় লোকটা যার কথা বলছে সে আর কেউ নয়, তারই পাশে দাঁড়িয়ে আছে তার সিনিয়র ইন্সপেক্টর এমজি অশোকান। কিন্তু কিভাবে সেটাও মুভির এন্ডিংয়ে জানতে পারবেন। তার আগে জাস্ট মুভিটা ফিল করার চেষ্টা করুন।
তো আনন্দ আর অশোকান সেই গাছের একদম নিচে আসলে দেখে সেখানে কোনো লোক নেই, আছে শুধু কঙ্কাল। তাই আনন্দ জিজ্ঞাসা করে, স্যার আপনি কতক্ষণ আগে এখানে এসেছেন? লোকটা তখন বলে, এই 3 ঘন্টা আগে। আনন্দ তখন জানতে চাই আজকের তারিখ কত। লোকটা তখন যেটা জানায় সেটা গা হিম করে দেবে। লোকটা বলে 26শে মে 1994 সাল, কিন্তু এখন তো সাল চলতেছে 2014 সাল। তার মানে কি 30 বছর আগের ঘটনা পুনরায় তাদের সাথে রিপিট হচ্ছে? তো হঠাৎ লোকটাকে আর সিগন্যালে পাওয়া যায় না। ঠিক সেই সময় অশোককে একজন কনস্টেবল হসপিটাল থেকে ফোন করে জানায়, স্যার পিটার নামে যে লোকটাকে তারা হাসপাতালে ভর্তি করেছিল সেই লোকটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর শুধু তাই নয়, সেই লোকটার স্ত্রীকে দেখে আমি অবাক হয়ে গিয়েছি। লোকটার স্ত্রীর বয়স কমসে কম 50 বছর। অশোকান বলে, হতে পারে মহিলাটা লোকটার মা। কনস্টেবলটা বলে, শুরুতে আমরা এটাই ভেবেছিলাম, কিন্তু আমি যখন মহিলাটাকে জিজ্ঞাসা করলাম তখন মহিলাটা আমাকে জানায় উনি ওনার স্বামী হন। মহিলাটা তখন আমাকে বলে তার স্বামী 30 বছর আগে জঙ্গল থেকে গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু ডক্টরদের কথা অনুযায়ী আমরা যে লোকটাকে হাসপাতালে রেখে এসেছিলাম সেই লোকটার বয়স 30 বছর। তাই আমরা তাদের কথা বিশ্বাস না করলে মহিলাটার ছেলে তখন লোকটার আইডি কার্ড দেখিয়ে বলে, এই দেখুন স্যার, এনার ডেট অফ বার্থটা একবার মিলিয়ে দেখুন। 1959 সালে জন্ম নেওয়া ব্যক্তির বয়স কিভাবে 30 বছর হতে পারে? কনস্টেবলটা তখন লোকটার ফটো দেখে অবাক হয়ে যায়। যে লোকটাকে আহত অবস্থায় তারা হসপিটালে ভর্তি করেছিল ঠিক সেই লোকটা। এমন সময় আনন্দ সেই গাছের নিচে একটা অকি টকি দেখতে পায়। সে সেই অকি টকিটা তখন হাতে নিলে বুঝতে পারে লোকটা একটু আগে পুরনো পড়ে থাকা এই অকি টকিটা নিয়েই তাদের সাথে যোগাযোগ করছিল। কিন্তু কিভাবে 30 বছর আগের মৃত মানুষ কিভাবে পুনরায় জীবিত হচ্ছে? এমন সময় কনস্টেবল রশিদ অশোকানকে কল করে জানতে চাই রেজি স্যার ওখানে আছে কিনা। অশোকান বলে, রেজি আমাদের সাথে ঝগড়া করে একটু আগে এখান থেকে বেরিয়ে পড়েছে। রশিদ তখন আরও একটা শকিং নিউজ দেয়, একটু আগে জঙ্গলের ভেতরে রেজি স্যার যে লাশটা দেখতে পেয়েছিল সেই লাশটা আর কারো নয়, রেজি স্যারেরই। অশোকান বলে, কি বলছো তুমি, ভেবে বলছো তো? রশিদ তখন বলে, স্যার আমিও আপনার মতো ভেবেছিলাম, কিন্তু যখন লাশটার পকেট থেকে আইডি কার্ড বের করলাম তখন আমি পরিষ্কার বুঝতে পারলাম লাশটা আর কারো নয়, রেজি স্যারেরই। এটা শুনে ফ্রাস্ট্রেশনে অশোকান আর আনন্দ। তো এমন সময় জঙ্গলে বৃষ্টি হতে শুরু করে। সিন পুনরায় আবার রেজির কাছে আসলে দেখি জঙ্গলের একটা চোরাবালিতে আটকে পড়েছে সে, এবং সাহায্যের জন্য অশোকান আর আনন্দকে ডাকছে। আনন্দ আর অশোকান তখন রেজির গলার আওয়াজ পেয়ে সেখানে এসে রেজিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই তারা রেজিকে সেই চোরাবালি থেকে তুলতে পারছিল না। তো এমন সময় আবার রেজির হাত কেটে এক ফোঁটা রক্ত মাটিতে গড়িয়ে পড়তেই জঙ্গলের পরিবেশ আবার ভয়ঙ্কর হয়ে যায়। আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, আর বাতাসে বিকট এক শব্দ ভেসে আসতে থাকে, যেমনটা আমরা আগেও দেখেছিলাম। তো এই পরিস্থিতিতে অশোকান তার বন্দুক দিয়ে একটা ফাঁকা শুট করতেই আনন্দের হুঁশ ফিরে আসে। কিন্তু জঙ্গলের পরিবেশ তখনও ভয়ঙ্কর ছিল। আনন্দ দেখতে পায় পর্তুগাল একটা মহিলা জেমস বলে জেমসকে জঙ্গলের ভেতরে খুঁজে বেড়াচ্ছে। আনন্দকে দেখতে পেয়ে মহিলাটা আনন্দের থেকে জানতে চায়, কে তুমি? ঠিক তখনই মাথাবিহীন জেমস পিছন থেকে আনন্দের কাঁধে হাত রাখলে আনন্দ হাতকে ওঠে, আর ঠিক তখনই মহিলাটা আনন্দকে তার হাতের বন্দুক দিয়ে শুট করে। আনন্দ আবার হুঁশ ফিরে পায়। এবার জঙ্গলের পরিবেশ স্বাভাবিক হলে সে সেখানে অশোকান আর রেজিকে কোথাও দেখতে পায় না। অশোকান আর রেজি যেন দুম করে কোথাও গায়েব হয়ে গেছে। তো আনন্দ জঙ্গলের ভেতরে অশোকানকে খুঁজতে থাকলে ছোট্ট একটা মেয়েকে লুকিয়ে থাকতে দেখতে পায়। সে মেয়েটার কাছে এসে জানতে চায় কি হয়েছে বেবি। মেয়েটা তখন জানায় তার ছোট ভাই জঙ্গলের ভেতরে কোথাও হারিয়ে গেছে। আনন্দ তখন মেয়েটাকে আশ্বস্ত করে সে তার ছোট ভাইকে এখনই খুঁজে আনছে। তো মেয়েটার ছোট ভাইকে খুঁজতে আনন্দ সেই বড় গাছটার নিচে আসলে অবাক হয়ে যায়। ইন্সপেক্টর অশোকানের মৃত নিথর বডিটা গাছের নিচে পড়ে আছে। এমন সময় একটা ছেলে হঠাৎ তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে মারার চেষ্টা করতে থাকে। এই ছেলেটাকে চিনতে পেরেছেন? ডাকি সেই 4 আসামিদের মধ্যে একজন, যারা কিনা পুলিশদের দিকে বন্দুক তাক করে জঙ্গলের ভিতরে ছড়িয়ে পড়েছে। তো সেই ছেলেটা আনন্দকে ঝাপটে ধরলে আনন্দ ছোট্ট সেই মেয়েটাকে তখন পালাতে বলে। মেয়েটা পালিয়ে গেলে আনন্দ কোনো রকমে সেই ছেলেটার হাত থেকে বেরিয়ে পালাতে থাকে। সিন পুনরায় পিটারের কাছে আসে। আমি পুনরায় কেন বলছি, কেননা এই লোকটা মারা যাবার পরেও সময়ের চক্রে আবার তাকে আমরা দেখতে পাচ্ছি। দাগি আসামিদের মধ্যে 2 জন হঠাৎ পিটারের উপর হামলা করে বসে। কারণটা তো আপনারা জানেনই, কারণ এদেরকে ধরতেই পিটাররা জঙ্গল এসেছিল। তো এরা এমনভাবে লতা দিয়ে পিটারের গলাটা আটকে ধরে, পিটার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায়। আনন্দ দূর থেকে এই সকল কিছুই দেখতে পাচ্ছিল। আনন্দ সেটা দেখে ভয়ে ভয়ে পালাতে থাকলে হঠাৎ সামনে থেকে একজন তার দিকে বন্দুক তাক করে। সে বলে, কে তুমি? আপনারা চিনতে পেরেছেন? এই কিন্তু স্টিফেন।
যে আহত অবস্থায় অকিটকিতে আনন্দের কাছে সাহায্য চেয়েছিল একটু আগে, এবং আনন্দ বাঁচাতে এসে জানতে পেরেছিল লোকটা ৩০ বছর আগেই মারা গেছে। তো যাই হোক, কিভাবে লোকটা বেঁচে গেল আর আনন্দের সাথে এমনটা কেন ঘটছে সেটা মুভিতে এখনো বোঝানো হয়নি। তাই যখন বোঝানো হবে আমি জাস্ট বুঝিয়ে দেবো, আপনারা জাস্ট দেখতে থাকুন। তো আনন্দ তখন পরিচয় দেয় স্টিফেনকে, তার নাম আনন্দ, সে কেরালা পুলিশের সিপিও। স্টিফেনও তখন জানায় তার নাম স্টিফেন জর্জ, সে পেরুমালা স্টেশনের এসআই। সে আরও আনন্দকে জানায় কিছু দাগি আসামিদেরকে ধরতে তারা এখানে এসেছে। আনন্দ তখন লোকটার থেকে জানতে চাই আজকের তারিখ কত। স্টিফেন তখন বলে ২৬শে মে ১৯৯৪ সাল, মানে যবে থেকে স্টিফেন এখানে এসেছে সেই থেকে, সেই ১৯৯৪ সাল থেকে একই ঘটনা তার সাথে পুনরায় ঘটে চলেছে। শুধু তাই নয়, স্টিফেন মারা যাবার পরেও আবার জীবিত হচ্ছে, সাথে তার সাথে সাথে ঘটনাগুলো পুনরায় এক এক রকম ভাবে ঘটে যাচ্ছে। এমন সময় সেই সেম ঘটনা আবার ঘটে মথুবেলের উপর। সেই দুই আসামি মথুবেলকে মারার জন্য মথুবেলের উপর হামলা করে, কিন্তু মথুবেলকে বাঁচানোর জন্য স্টিফেন এবারও তার কাছে চলে আসে। স্টিফেন পুনরায় একজন আসামিকে শুট করে, আর মাটিতে রক্ত গড়িয়ে পড়তেই জঙ্গলের পরিবেশ ভয়ানক হয়ে যায়। তো জঙ্গলের পরিবেশ এবার স্বাভাবিক হলে আনন্দ এবার এই লোকটাকে দেখতে পায়। লোকটা পাথর দিয়ে গাছে এমন ধরনের একটা চিহ্ন আঁকে। লোকটা আনন্দকে দেখে বলে, স্যার মনে হচ্ছে আপনি অনেক ভয় পেয়ে আছেন। আনন্দ তখন জানতে চাই, কে তুমি? লোকটা বলে, আপনাকে প্রথম থেকে বলি, অনেক বছর আগে যখন পর্তুগালিরা এখানে বসবাস করার জন্য আসে তখন ওরা ভগবান হিসেবে কাককে পুজো করত। ওরা নিজেদের সমস্যা থেকে বের হওয়ার জন্য সবসময় কাকের মূর্তি পূজা করত। তারা কাককে এতটাই বিশ্বাস করত যে যদি কোনো মেয়ে গর্ভবতী হতো তাহলে তারা কাককে ভোজন দিত। ওরা বিশ্বাস করত যদি কাক ভোজন করার পর সন্তুষ্টি লাভ করে তাহলে তাদের বাচ্চাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। তখনই লর্ড গ্যাভেন অ্যান্টিও, যে কিনা পর্তুগালদের শাসক ছিল, সে চাইতো শুধু তারই জয় জয় করবে সকল মানুষেরা, সকলেই তার পুজো করবে, কোনো কাক অথবা ভগবানকে নয়। তাই লর্ড গ্যাভেন অ্যান্টিও অনেকগুলো মন্দিরের সাথে সাথে অনেক জাতির পুজো করা মূর্তিগুলোও তার সৈন্য সামন্ত দিয়ে নষ্ট করে ফেলে। এমনকি যখন লর্ড গ্যাভেন অ্যান্টিওর কানে এই জনজাতির কথা কানে চায় যারা কিনা কাকের পুজো করতো, তাদের ওয়ার্নিং দেওয়ার জন্য সে তার সৈন্য সামন্ত নিয়ে জঙ্গলে এসে পৌঁছায়। কিন্তু যখন সেই পর্তুগাল আদিবাসী জনজাতি সেই রাজার কথায় অস্বীকার করে, তখন রাজা তার সেনাদের আদেশ দেয় এই কাকের স্ট্যাচুটা সেখান থেকে সরিয়ে ফেলতে। কিন্তু রাজার সৈন্য সামন্ত অনেক চেষ্টার পরও সেই মূর্তিটা এক চুলো সেখান থেকে সরাতে পারে না। আর এ কারণেই লর্ড গ্যাভেন অ্যান্টিও তখন ক্ষিপ্ত হয়ে সেই জনজাতির সকলকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, এবং সকলকে মেরে ফেলার পর এই জঙ্গলের সকল কাককেও জ্বালিয়ে দিয়েছিল। আর এই সকল খুন খারাপ এখান থেকেই শুরু হয়েছিল। সিন বর্তমান আসলে লোকটা বলে, যখনই এই জঙ্গলে কারোর রক্ত মাটিতে গড়িয়ে পড়ে তখনই দেবতার গজব নেমে আসে এই জঙ্গলে। রাজা আর তার সেনারা যখন এখানে এসেছিল তখন জঙ্গলের শুরু থেকে এই মন্দির পর্যন্ত আসতে তাদের ১ ঘন্টা সময় লাগতো, কিন্তু ওই ঘটনার পর এখানে আসলে বাহিরের রাস্তা আর কেউ খুঁজে পায় না। আর এভাবেই দিনের পর দিন এখানে থাকতে থাকতে একটা সময় লোকগুলো মারা যায়। কিন্তু মনে রেখো, এখানে যারা যারা ছিল এবং যারা যারা সেই থেকে এসেছে তারা কেউই মারা যায়নি। তারা একটা লুপের মধ্যে, মানে একটা সময়ের চক্রে ফেসে আছে। আর সেই লুপ থেকে সকলকে তোমাকেই বের করতে হবে। যেমনটা আমরা দেখেছি স্টিফেন জর্জ, ওর সাথে থাকা টিমের লোকগুলো, অশোকান, রেজি এবং সেই পর্তুগাল সুন্দরী মহিলাটা সকলে একটা সময়ের চক্রে ফেসে আছে। আনন্দ তখন সেই লুপ থেকে সকলকে বের করার জন্য ভাবতে থাকে যে তার কি করা উচিত। তখনই তার মনে পড়ে যায় স্টিফেন জর্জ যেহেতু তার বাবা ছিল, যে কিনা জঙ্গলে দাগি আসামিগুলো ধরতে এসে এখানে আটক হয়ে পড়েছিল, সেহেতু সেমভাবে তাকেও যেহেতু এখানে নিয়তি পাঠিয়েছে ঘটনা থামানোর জন্য, সেহেতু তার বাবাকে হয়তো জীবিত অবস্থায় জঙ্গল থেকে বের করতে পারলেই সেই ঘটনা হয়তো পুনরায় থামানো যাবে। তাই সে চক্রে ঘুরতে ঘুরতে তার বাবা সেই সময়টাতে আসে। তার বাবা তখন জঙ্গলে ঢুকে সেই আসামিদেরকে ধরার চেষ্টা করছিল। আনন্দ সোজাসুজি তার বাবা স্টিফেনের সামনে এসে বলে সে কেরালা পুলিশের ইন্সপেক্টর, এই জায়গায় এখনই তাকে ছাড়তে হবে। স্টিফেন তখন বলে, কেন স্যার? আসামি আমাদের হাত থেকে জঙ্গলে ঢুকে পড়েছে, আমরা যদি ওদেরকে ধরতে না পারি উপর মহল থেকে আমাদের অনেক চাপ আসবে। কিন্তু কিছুতেই যখন স্টিফেন আসামিগুলো না ধরে যেতে চাইছিল না, তখন আনন্দ বলে, স্যার আপনি যদি এখনই এখান থেকে বাড়ি ফিরে না যান তাহলে আপনার ছেলেকে আর কখনোই দেখতে পাবেন না। আমি আপনার ব্যাপারে সবকিছু জানি স্যার, কারণ আপনি আমার বাবা, বিশ্বাস হচ্ছে না? এই বলে তার বাবার আইডি কার্ডটা আনন্দ স্টিফেনকে দেখায়। স্টিফেন দেখতে পায় আইডি কার্ডের লোকটা আর কেউ না, সে। স্টিফেন আনন্দের কথা তখন বিশ্বাস করে এবং সে আনন্দের কথা অনুযায়ী জঙ্গল থেকে বের হবার জন্য আনন্দের দেখা পথ অনুযায়ী চলতে শুরু করে। তো সেমভাবে আবার মথুবেল বাঁচার জন্য তার কাছে আসে, কিন্তু আনন্দ এবার স্টিফেনকে ছেলেগুলোর উপর বন্দুক শুট করতে নিষেধ করে দেয়, কারণ জঙ্গলে কোনো মানুষের রক্ত পড়লেই জায়গাটায় গজব পড়তে থাকে এবং এই সব কিছু আবার প্রথম থেকে শুরু হয়ে যায়।
আনাদ ছেলে দুটোকে ভয় দেখিয়ে সরানোর জন্য তাদের দিকে বন্দুক তাক করতেই তারা পালিয়ে যায়। এরপর আনাদ স্টিফেনকে ওয়াকিটকির মাধ্যমে সকলকে একত্র করতে বললে স্টিফেন সকলকে একত্র করে এবং সকলেই একসাথে জঙ্গল থেকে বের হবার জন্য হাঁটতে থাকে। কিন্তু তারা লোকালয়ে না পৌঁছে প্রতিবারই কেন জানি মন্দির অথবা কাকের স্ট্যাচুটার কাছে ফিরে আসছিল। গোলকধাঁধা যেন তাদের সকলকেই আটক করে রেখেছিল। তারা যেদিক দিয়েই বের হতে যাচ্ছিল না কেন সেই মন্দিরটাই তাদের গন্তব্য হচ্ছিল। আনাদ বুঝতে পারে এভাবে সে এদেরকে নিয়ে এখান থেকে বের হতে পারবে না। এখান থেকে বের হবার জন্য নিশ্চয়ই তাকে অন্য কোনো রাস্তা বের করতে হবে। হঠাৎই তার মনে পড়ে যায় এই লোকটার কথা, যে কিনা প্রতিটা সময় এরকম একটা চিহ্ন গাছে আঁকছিল। তার মনে হয় যদি সে এই চিহ্নটা অনুযায়ী মূর্তিটার চারিপাশে ঘুরতে থাকে এবং একটু একটু করে গোলাকারভাবে এগোতে থাকে, তাহলে হয়তো এখান থেকে তারা বের হতে পারবে। যেই ভাবনা সেই কাজ। সে তার মতো করে সকলকে মূর্তিটার চারিপাশে ঘুরতে বলে এবং একটু একটু করে এগোতে বললে তারা জঙ্গল থেকে বের হবার রাস্তাটা অবশেষে পেয়ে যায়। তারা আর সেই কাকের স্ট্যাচুটার কাছে ফিরে আসে না। কিন্তু সেই ট্রাপ থেকে বের হবার পরেই দাগি আসামিদের একজন মথুবেলের উপর দুম করে হামলা করে বসে। মথুবেলকে গাছের একটা আড়ালে নিয়ে গিয়ে তার ঘাড় মটকে দেয়। একটু পর যখন সবাই বুঝতে পারে তাদের পেছন থেকে মথুবেল গায়েব হয়ে গেছে, তখন তারা পিছনে এসে দেখে মথুবেলকে কেউ মেরে ফেলেছে। আনাদ তখন স্টিফেনকে বলে, স্যার এখানে থাকলে আরও বিপদ হবে, চলুন এখনই এখান থেকে আমরা বের হয়ে যাই। তারা মথুবেলের লাশটা সেখানে ফেলে রেখে চলে যেতে থাকলে সুযোগ বুঝে সেই গ্যাংয়ের আরেকটা ছেলে স্টিফেনের গলা লতা দিয়ে আটকে ধরে। কিন্তু আনাদ ব্যাপারটা বুঝতে পেরে সেখানে আসলে স্টিফেনকে ছেড়ে দিয়ে ছেলেটা সেখান থেকে পালিয়ে যায়। সেই গ্যাংয়ের আরেকটা ছেলে সুযোগ বুঝে মনোস্বামী নামের একজন অফিসারের ঘাড় মটকে ফেলে। এটা দেখে আনাদ তখন রেগে মেগে ছেলেটার কাছে গেলে দুজন ছেলে আনাদকে ঝাপটে ধরে। তারা আনাদকে মারার চেষ্টা করছিল। আনাদ তখন সুযোগ বুঝে দুপুরে ঘাড় মটকে দেয়। এরপর শুরু হয় গ্যাং লিডারের সাথে তাদের মারামারি। দুজনেই সেম ভাবে একে অপরকে মারার চেষ্টা করছিল। একটা সময় আনাদ গলা টিপে ছেলেটাকে হত্যা করে বসে। এরপর পিটার, আনাদ, মথুবেল জঙ্গল থেকে বের হবার চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই সেই গ্যাংয়ের আরেকটা ছেলে সুযোগ বুঝে স্টিফেনের শরীরে ছুরি ঢুকিয়ে দেয় এবং হাসতে হাসতে কেন জানি ছেলেটা সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথে জখম দিয়ে স্টিফেনের রক্ত মাটিতে পড়তেই জায়গাটার পরিবেশ বিকৃত হওয়া শুরু করে। কিন্তু কেন জানি জায়গাটার পরিবেশ এবার বিকৃত না হয়ে থেমে যায়। মানে প্রকৃতিও তাদেরকে এবার সাহায্য করার চেষ্টা করছে। এরপর আনাদ অবশেষে তাদেরকে নিয়ে রাস্তায় পৌঁছে যায়। রাস্তায় পৌঁছে আনাদ একটা লোকের গাড়ি থামায়। আনাদ লোকটাকে বলে তারা পুলিশ, সেই সাথে জানতে চাই আজকের তারিখ কত। লোকটা তখন জানায় 26শে মে 1994 সাল। এটা শুনে আনাদ বুঝতে পারে সে তার বাবাকে এই চক্র থেকে বের করে ফেলেছে। এরই সাথে এখানে আসা সকলেই হয়তো এই চক্র থেকে এবার বেরিয়ে যাবে। আনাদ তাদেরকে গাড়িতে তুলে দেওয়ার পর স্টিফেনকে বলে, আপনি এখনই বাসায় গেলে আপনার বাচ্চাকে দেখতে পাবেন। মানে কিছুক্ষণের মধ্যেই এই সময় অনুযায়ী সে পৃথিবীতে জন্মগ্রহণ করতে চলেছে। তো আনাদ তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আবার সেই কাকের স্ট্যাচুটার কাছে আসে আনাদ, এবং আনাদ সেই স্ট্যাচুটার কাছে এসে নিজেই নিজেকে শুট করে মেরে ফেলে। আনাদ নিজেকে মেরে ফেললো তার কারণ এই সময় অনুযায়ী সে এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। তাহলে সে কোন পরিচয়ে স্টিফেনদের সাথে যাবে? তো হঠাৎই আনাদের আবার ঘুম ভেঙে যায়। আনাদ তার স্ত্রীকে ডেলিভারি করানোর জন্য হাসপাতালে নিয়ে এসেছে। আমরা হাসপাতালে স্টিফেন জর্জকে দেখতে পাই যে কিনা বেঁচে আছে। মানে আনাদ স্টিফেন অর্থাৎ তার বাবাকে সেই সময়ে গিয়ে বাঁচিয়ে নিয়েছে। একটু পরে আনাদের স্ত্রী নিতু একটা মেয়ের জন্ম দেয়। তো মেয়েটাকে দেখার পর স্টিফেন আর আনাদ সেই খুশি হয়। কিন্তু পরের দিনই সেম ভাবে আনাদের ট্রান্সফার হয় সেই গোয়ালিয়র স্টেশনে। মনে আছে আনাদ যে স্টেশনে জয়েন করার পর থেকেই তার সাথে শুরু হয়েছিল সেই অদ্ভুত খেলা। সে এবারও সেই স্টেশনে জয়েন করতে যাচ্ছে। কিন্তু এবার সেই গ্রামে পৌঁছানোর পর সেখানকার অফিসারেরা আনাদকে স্যার স্যার বলে ডাকছিল। মানে আনাদ এবার বড় অফিসার হয়ে এখানে এসেছে। আর অফিসারদের কথা শুনে আমরা বুঝতে পারি সেইবার আনাদ 2014 সালে এখানে জয়েন করতে এসেছিল। কিন্তু সময় এবং তার পরিবেশের ব্যবধানে এবার সে 2020 সালে এখানে জয়েন করতে এসেছে, এবং তাও অফিসার হিসেবে। তো রাস্তার মাঝে এবারও সেবারের মতো অশোকানের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে তার গাড়ি থামাতে হয়। কিন্তু এবার যখন কনস্টেবলরা আনাদকে অশোকানের সাথে পরিচয় করাচ্ছিল, তখন আমরা বুঝতে পারি এবার আনাদ অশোকানের থেকেও বড় অফিসার হয়ে এখানে এসেছে। সে আগের বারের মতো সেম ভাবে তার সাথে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তাই আনাদ এবার টেনশনে পড়ে যায়। তাহলে সে কি তার বাবা ছাড়া আর কাউকে সেই চক্র থেকে বের করতে পারেনি? তো এবারও সেমবারের মতো অশোকানের গাড়ি খারাপ হয়ে যায় সেই জায়গা থেকে। অশোকানকে তারা তাদের গাড়িতে তুলে নেয়। কিন্তু আগের বারের মতো এবারও জঙ্গল থেকে কনস্টেবল রশিদ কল করে বলে, স্যার একটা প্রবলেম হয়েছে। কিছু মেয়ে জঙ্গলে এসেছিল ভিডিও শ্যুট করতে। রেজি স্যার সেটা দেখে তাদের সাথে ঝামেলা শুরু করেছে। আপনি এখনই এখানে আসুন, পরিবেশ অনেক খারাপ হয়ে যাবে।
এই কথা শুনে আনাদ একদম কনফার্ম হয়ে যায় সে তার বাবাকে ছাড়া কাউকে সেই লুপ অথবা চক্র থেকে বের করতে পারেনি। হঠাৎই সেই হরিণ দাঁড়ানো সেম জায়গাটায় আসলে আগেরবারের মতো একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এবার একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে। আনাদ সাথে সাথে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলে। আমরা লক্ষ্য করি মুভির প্রথমে এই মেয়েটাই কিন্তু সেই সময় তার বন্ধু বান্ধবীদের নিয়ে জঙ্গলের শিকার করতে এসেছিল এবং সেই সময় রেজিকে শুট করে মেয়েটা মেরে ফেলেছিল। তো আনাদ মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মেয়েটার ফোন চেক করলে দেখে ওয়েল পেপারে তার আর মেয়েটার ছবি। মেয়েটা আনাদকে দেখে বাবা বাবা বলে ডাকতে থাকে। তার মানে মুভির প্রথমে যে মেয়েটাকে শিকার করতে দেখেছিলাম সেই মেয়েটা আর কেউ না, আনন্দের মেয়ে ছিল। মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাবার আগেই মেয়েটা এবার গাড়ির ভিতরেই মারা যায়। মেয়ের শোকে সে গাড়ি থেকে নেমে সাথে সাথে তার স্ত্রীকে কল করে জানতে চায় তার মেয়ে ঠিক আছে কিনা, কিন্তু নিচু জানায় তার মেয়ে দুধ খাবার জন্য অনেক কাঁদছে। এই টুইস্টার আমি কোনো ব্যাখ্যা করতে পারলাম না, কারণ আগেও আমরা মেয়েটাকে দেখেছিলাম। এই টুইস্টার মানে হয়তো দ্বিতীয় পর্বে দেখানো হবে। তার কারণ আনাদ তখনই তার সামনে সেই পর্তুগাল রাজাকে দেখতে পায় যে কিনা ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে হাসছে। আনন্দের তখন লোকটার কথা মনে পড়ে যায়। এই সব কিছু থামাতে হলে তাকে প্রথম থেকে থামাতে হবে। আর আমরা ফ্ল্যাশব্যাক স্টোরিতে দেখেছিলাম রাজা আদিবাসী জনজাতিদের কাকের পূজা করা নিয়ে তাদেরকে মেরে ফেলেছিল, আর এখান থেকেই জঙ্গলের পরিবেশ এমন হওয়া শুরু হয়েছিল। আর দ্বিতীয় পার্টে হয়তো আনন্দ এই রাজার সময়ে গিয়ে যে কোনোভাবে রাজাকে থামাবে যাতে সেই চক্র শুরুই না হয়। তো এতগুলো প্রশ্ন রেখে মুভিটা এখানেই শেষ হয়। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর যদি মুভিটার কোনো ব্যাখ্যা খুঁজে পান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম কড়া লেভেলের সাসপেন্স মুভি দেখতে চাইলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মুভির শুরুতেই